হাত দুটো দেওয়ালের সাথে এক হাতে চেপে ধরে আছে আরমান, আর এক হাতে মায়ের কোমরে। আরমানের গরম নিঃশ্বাস মায়ের মুখের উপর পড়ছে। মায়ের হার্টবিট হঠাৎ করে বেড়ে গেছে, চোখ দুটো বন্ধ। আরমান ছাড়া কোনো পুরুষ মানুষ ওর সান্নিধ্যে কোনোদিন আসেনি। মায়াকে প্রথম স্পর্শ করা পুরুষটাই হচ্ছে এই আয়মান। আবার এই আরমানই সেই পুরুষ যাকে প্রথম দেখে হৃদয়ের আঙিনায় বসন্তের নরম বাতাস বয়ে গিয়েছিল। মায়ার আরমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে, কি যেন খুঁজে চলছে ওর মুখের মধ্যে। আরমানের গম্ভীর গলার আওয়াজে প্রবেশ করলো মায়ের কর্ণকুহরে। ওপেন ইউর আইস। মায়ের কি হলো জানা নেই, হঠাৎ ও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে চোখ খুলে দৃষ্টি রাখলো আরমানের চোখে। আরমান খুব কাছ থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা খুঁজলো যেন মায়ের চোখে। তারপর ধীরে ধীরে আরমানের মুখে খেয়ে গেল একটা বাঁকা হাসি। হাসিটা বাঁকা হলো প্রাপ্তির, যেন কাঙ্ক্ষিত কিছু হঠাৎ করে পেয়ে গেছে ও। এরপর আরমান ধীরে ধীরে নিজের হাতের বাঁধন আগলা করে দিল। তারপর স্বাভাবিকভাবে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাত ঘড়িটা তুলে নিয়ে পড়তে পড়তে স্বাভাবিক গলায় বলল, যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মায়া তখনও থমকে দাঁড়িয়ে ছিল দেওয়ালের ঠেস দিয়ে। আরমানের কথায় ঘর থেকে বেরিয়ে এলো যেন। ভীষণ রাগ লাগলো ওর নিজের উপরই। বিরক্ত লাগলো ওর যে এতক্ষণ আরমান ওর কাছাকাছি ছিল, আরও বাধাও দেয়নি এটা ভেবে। বিরক্ত বলায় মায়া বলল, পারবো না আমি। আপনাকে কি আমাকে কাজের মেয়ে মনে হয় নাকি? আপনার হবুও তো এনেছিল পানি, খাননি কেন তখন? আরমান, আমার সব কাজ করে দেওয়ার জন্য তো এনেছিলাম তোমাকে, ভুলে গেলে? অনেক দিন হয়েছে ছুটি কাটিয়েছো, এবার আবার নিজের কাজে লেগে পড়ো। হ্যাঁ, এখন অফিসে না গেলেও হবে। অফিস থেকে 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে তোমাকে, তবে আমার পার্সোনাল মেডের কাছ থেকে ছুটি দেওয়া হয়নি। মায়া, বিয়ে করবেন কিছুদিন পর, হবু বউ তো বাড়িতেই আছে, তাই ভালো হবে নিজের হবু বউকে তার স্বামীর কাজগুলো এখন থেকে বুঝে নিতে দিন, না হলে পরে পস্তাতে হবে। আর হবু বউ বাড়িতে থাকতে এখনও আপনার পার্সোনাল মেডকে কিসের প্রয়োজন? আরমান, বিয়ে? কাকে করব বিয়ে? আমি তো সেই মেয়েটাকে বিয়ে করে ফেলেছি বহু আগেই, যার নাম হৃদয়ে খোদাই করে রেখেছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেই দিন থেকেই। মায়া ভীষণ বিরক্ত হলো আরমানের এমন কথায়। ও বিরক্ত গলাতেই বলল, কে সেই মেয়ে যে আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল? ওই মেয়েটাই কি মাইশা নয়? আরমান, সেই মেয়েটা মাইশা কিনা জানি না, তবে আমি সেই একবার ছাড়া দ্বিতীয়বার আর তাকে চোখে দেখিনি। অথচ মনে মনে তার কপালের টিপ থেকে পায়ের নুপুর পর্যন্ত সাজিয়ে রেখেছি। সে আমার দেখা নয়, সে আমার প্রতীক্ষার রূপ। ভীষণ তেরা তেরা কথা বলে এই লোক, যা মায়ের মাথার উপর দিয়ে যায়। ও বিরক্ত গলায় বলল, আপনার সাথে কথা বলাই বেকার, মাথা মুন্ডু কী যে বলেন বোঝা মুশকিল। বিরক্তকর লোক একটা। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মায়া, গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, এত তাড়াতাড়ি বিরক্ত হলে হবে জানেমান, এটা তো সবে শুরু। মায়া নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকতে বকতে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আরমানকে পানি দিয়ে এসেছিল রুমে, তখন আবার আদেশ করেছে, তোমাকে হসপিটাল থেকে বাড়ি আনার চক করে ব্রেকফাস্ট করা হয়নি আমার। যাও খাবার রেডি করো, আমি আসছি। রুবি বলেছিল সে নিচে আসার আগেই ও রেডি করে দেবে খাবার, ও যেন রেস্ট নেয়। মায়া বলেছে, না থাক, এটা ওর কাজ, তাই ও নিজেই করবে। ওর শরীরটা এখনও দুর্বল লাগছে, তাই এখন বিড়বিড় করতে করতে খাবার বাড়ছে আরমানের জন্য। মায়ার এই অবস্থাতেও মায়াকে কাজ করাচ্ছে আরমান, আর তাই মায়ের ভীষণ রাগ হচ্ছে আরমানের উপরে। কিন্তু বোকা মায়া খেয়ালই নেই যে এই কাজ এবং আরমানকে বকার ধ্যানে থাকায় নিজের বাবার মৃত্যুর শোক থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। মায়া নিষ্ঠুর লোক একটা। দেখলো আজকেই কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এলাম, একটু মায়া দয়া নেই মনে, নিষ্ঠুর পাষাণ। গালাগালি দেওয়া শেষ হলে আমি কি খেতে বসতে পারি? হঠাৎ নিজের কানের কাছে আরমানের গম্ভীর গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল মায়া। হাতে ছিল সুপের গরম বাটি, সেটাও কেঁপে উঠে পড়ে যেতে নিল। কিন্তু তার আগে আরমান মায়ার হাতে হাত দিয়ে আগলে নিল বাটিটা। দ্বিতীয়বার কেঁপে উঠল মায়া।
আরমানের ছোঁয়ায়, আর সেটা স্পষ্ট অনুভব করলো আরমান। উম, উম, হঠাৎ কারণ নকল কাশির শব্দে ঘুরে তাকালো আরমান ও মায়া। দেখলো আবির তার 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। আরমান মায়ের পাশ কাটিয়ে চেয়ারে বসে গেল। মায়া কিছুটা লজ্জা পেল আবিরের এমন হাসি দেখে, সাথে আরমানের উপর প্রচণ্ড রাগ হলো। হঠাৎ হঠাৎ এই বেহায়া লোকটা তার এত কাছে চলে আসছে কেন? বাড়ি ভর্তি মানুষজন, যদি কেউ দেখে ফেলে তখন তো মায়াকে দুশ্চরিত্রা বানিয়ে দেবে। আবির, বলছি আমিও কিছু খাইনি সকাল থেকে, আমার কপালেও কি কিছু খাবার জুটবে? আবির পেছন থেকে স্বামীরাও বলে উঠল, আর আমারও। মায়া, তোমরা বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। এরপর মায়া এদের দুজনকে খাবার বেড়ে দিল। আরমান গম্ভীর গলায় বলল, আপনিও খেয়ে নিন মিস, না খেয়ে আপনিও প্রেশার ফল করলে এবার আর হসপিটালে নিয়ে যাব না কিন্তু। আবির ও স্বামীরা বিস্ফোরিত চোখে তাকালো আরমানের দিকে। আবিরের গলায় তো খাবার আটকে গিয়ে খুব জোরে বিষম খেলো, কাশতে শুরু করলো। এই আরমান কোনোদিন কেউ খেলো কি খেলো না তার খোঁজ রাখে না, সে আজ ঘুরিয়ে পেঁচিয়ে মায়াকে খেতে বলেছে। এতে অবাক হওয়ারই কথা। আবির এখনও কাশছে, আর এদিকে এই সুযোগে স্বামীরা হাতছাড়া করার মেয়ে নয়। ও শুরু করলো আবিরের পিঠে ইচ্ছে মতো কিলচড় দিতে, সাথে মুখে বলছে 60, 60, 70, 80, 90, 100, 110, আর মেরে মেরে গুনতে পারলো না স্বামীরা। তার আগেই রুবি ছুটে এসে স্বামীরার হাত ধরে থামিয়ে দিল, আর মায়া এসে তাড়াতাড়ি পানি দিল। আবির পানি খেয়ে কিছুটা ধাতস্থ করলো নিজেকে। চিন্তিত সুরে স্বামীরার উদ্দেশ্য করে বলল, আরে এই সময় কেউ এইভাবে মারে? এতে হিতে বিপরীত হয়ে যাবে তো। আবির, থ্যাঙ্কস রুবি ডার্লিং, তুমি আজ না আসলে শামুকের বাচ্চা শামুক আমাকে মেরেই ফেলতো। স্বামীরা, আবুল ভাইয়া আমাকে একদম শামুক বলবে না। এক মিনিট, এক মিনিট। এই তুমি রুপি আবুকে কি বললে, রুবি ডার্লিং? মায়াও অবাক হলো আবিরের মুখে ডার্লিং শুনে। আবির বুঝলো ইমোশনাল লুকাতে না পেরে ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। দেখলে রুবি কটমট করে তাকিয়ে আসে মিথ্যে রাগ দেখিয়ে। মিথ্যে মনে হচ্ছে কারণ লজ্জায় রুবির গাল লাল হয়ে আছে। আবির কিছুটা বোকা বোকা হেসে বলল, ডার্লিং বলেছি কারণ তুই রাক্ষসী মহিলার মতো আমায় মারছিলি, আর রুবি এসে রাজকুমারীর মতো আমাকে বাঁচিয়েছে। আবারও স্বামীর অবাক গলায় বলল, অ্যাঁ, আবার রাজকুমারীও বলছে? শুনলে আপু? রুবি আর থাকতে পারলো না এখানে, বেচারির লজ্জায় কেটে পড়লো ওখান থেকে। এদিকে ধমকে উঠলো আরমান, খাবার টাইমে এত ডিস্টার্ব ভালো লাগে না, থামবি তোরা? চুপ হয়ে গেল সবাই, যে যার মতো খেতে শুরু করলো। আর আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, আর তোমাকে কি বললাম শুনতে পাওনি? খেয়ে নিতে বললাম তো। মায়া, মায়া, আপনাকে এতটা চিন্তা না করলেও চলবে। স্বামীরা দাঁত বের করে হেসে বলল, আসলে ভাইয়া মায়া আপুর খাওয়া অনেক আগেই হয়ে গেছে, বাড়িতে এসে ছোট মুখ খাইয়ে দিয়েছে। আরমান আর কোনো জবাব দিল না এই কথায়। আর এদিকে আবির আরমানের দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসছে। ও সেদিকে পাত্তা না দিয়ে চুপচাপ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর আবারও মাকে উদ্দেশ্য করে বলল, দুপুরের লাঞ্চটা পাঠিয়ে দেবেন অফিসে, আর হ্যাঁ, রান্নাটা নিজে করবেন, ঠিক টাইমে যেন পৌঁছে যায়। 2 দিন পর কেটে গেছে 2 দিন। মায়া এই 2 দিনে নিজেকে আরও কিছুটা শক্ত করে তুলেছে। ওর চাচি ওকে অনেক কটু কথা শুনিয়েছে। আরমানের সাথে ডিভোর্স হওয়ার পর আরমানের বাড়িতে থাকার জন্য শাসিয়েছে ওকে, ওর যেন আর আরমানের জীবনে ঢোকার চেষ্টা না করে। ওনার মেয়েটা সুখী হতে চলছে, মায়া যেন ওনার মেয়ের সুখের পথে কাটা হয়ে না থাকে। মায়াও নিজেকে ছোট করে জানিয়েছে ও এই বাড়িতে 1 মাস কাজ করার জন্য এসেছিল, তার বেশি কিছু না। আমাদের সাথে চুক্তি হয়ে আছে ওর 1 মাসের। 1 মাস শেষ হলে ও নিজেই এই বাড়ি থেকে চলে যাবে, থাকবেন না ওনার মেয়ের সুখের মাঝে। পথের কাটা হয়ে ড্রয়িং রুমের সোফায় সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে। সময়টা সন্ধ্যা 7টার দিকে। আরমান বাবার চাচা অফিস থেকে চলে এসেছে। আরমান আর আবির এখনও আসেনি। মায়া সবার জন্য চা এবং হালকা নাস্তা নিয়ে আসলো। এখন মায়া এই বাড়ির বেশিরভাগ কাজই করে আঞ্জুমা বেগমের সাথে, আর ওর চাচি তো আছেই। সেই দিন মায়ের সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করেছে, এমন ব্যবহার হয়তো এই বাড়ির মানুষগুলোও করে না। হ্যাঁ, সাবিনা বেগমও খারাপ ব্যবহার করে না ওদের সাথে,
কারণ ওনাকে আরমানের বাবা খুব ভালো করে বুঝিয়েছেন যে মায়াকে ওদের দরকার ওদের অফিসের জন্য। মায়ের হাতের ডিজাইন অনেক ভালো, ওর জন্য অনেক প্রফিট হয়েছে, ভবিষ্যতে আরও হবে। তাই উনি যেন মায়ের সাথে খারাপ ব্যবহার না করে। মায়া একে একে সবার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে সোফায় এক পাশে। সবাই যে যার মতো গল্প করতে করতে চায় চুমুক দিচ্ছে। আর এদিকে মুজলিনা বেগম নিজের মেয়ের তারিফ করতে ব্যস্ত। আমার মেয়েটা খুব ভালো নাস্তা বানায়, রান্নাটাও ভালোই করে, তবে একমাত্র মেয়ে তো, তাই কখনো রান্না করতে দেয়নি। স্বামীরা কিছুটা ভাবুক সুরে প্রশ্ন করলো, আচ্ছা আন্টি, একদম একমাত্র মেয়ে তাই কখনো রান্না করতে দেননি? তাহলে মাইশা আপু রান্না কিভাবে করলো? স্বামীরের কথায় উনি কিছুটা থতমত খেয়ে গেলেন। উনি আমতা আমতা করে বলে উঠলেন, না মানে আগেও করতো রান্না, তখন শিখেছে, আর এখন আর করতে দেই না আমি। স্বামীরা দাঁত বের করে হেসে বলে উঠল, ও আচ্ছা। সাবিনা বেগম, স্বামীরা, মাইশাকে আপু বলছো না কেন? ভাবি বলতে পারো তো। সামিরা মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, মম, আগে ভাইয়ার সাথে বিয়েটা হয়ে যাক, তারপর থেকে অবশ্যই ভাবি দেখবো, এখন কেমন জানি একটা লাগে। সামিরার এই কথার প্রতি উত্তরের সামিনা বেগম কিছু বলবেন তার আগে হঠাৎ করে ওনার দুই চোখে হাত দিয়ে ধরলো। উনি কিছু বলবে তার আগে সামিরা উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ছোট ভাইয়া! ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মিসেস সাবিনা বেগমের চোখ ধরে রাখা ছেলেটি বিরক্ত গলায় বলে উঠল, দিলি তো আমার প্ল্যানের 12টা বাজিয়ে, দেখ ভালো লাগে না। আঞ্জুমা বেগম ছুটে এসে জড়িয়ে ধরলেন ছেলেটাকে। আব্বু তুই এভাবে হঠাৎ করে বলে আসবি তো? ছেলেটি আঞ্জুমা বেগমকে জড়িয়ে ধরে বলেন, আম্মু, বলে আসলে কি আর এই সারপ্রাইজটা পেতে? ছেলেটা হচ্ছে এই বাড়ির ছোট ছেলে, মনোয়ার এবং আঞ্জুমা বেগমের একমাত্র ছেলে আয়ান শাহরিয়ার। আয়ান তার আম্মুর চোখের পানি মুছে বড় আম্মুকে জড়িয়ে ধরল। ওনার চোখেও খুশির পানি। এরই মধ্যে স্বামীরা ছুটে এসে নিজের মম এবং ছোট ভাইয়ের মাঝে ঠেলে ঠুলে ঢোকার চেষ্টা করলো। এতে বিরক্ত হয়ে সাবিনা বেগম ছেড়ে দিলেন আয়ানকে। তারপর স্বামীরাকে ধমকে বলে উঠলেন, সব সময় এমন বাদরামি কেন করো তুমি? তখনই স্বামীরা নিজের ছোট ভাইয়াকে জড়িয়ে ধরেছে। ওর মমকে 32টা দাঁত দেখিয়ে বলল, কারণ আমি বাদর তাই। আর তার আগে বলেছি তোমারা আমার মম ড্যাডকে। তাহলে আর কিছু বলল না ও। থেমে গিয়ে দুষ্টু হাসি হাসলো ওর মায়ের দিকে তাকিয়ে। সামিরা বেগম বিরক্ত হলেন ভীষণ। আয়ান একে একে বাবা চাচাকে জড়িয়ে ধরলো। এরপর সাবিনা বেগম আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান বেটা, তোমার হবু ভাবির সাথে দেখা করবে না, যার কথা বলেছিলাম আমি তোমাকে? আয়ান, হ্যাঁ বড় আম্মু, অবশ্যই দেখা করব। কোথায় সেই হবু ভাবি? তাকে দেখার জন্য হঠাৎ করে এত দূর কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। আমার ভাইয়ের এতদিনের ভালোবাসা, যাকে সে পাগলের মতো খুঁজেছে, তাকে দেখার জন্যই তো আশা। সবাই মাইশার দিকে তাকাতেই দেখলো মাইশা ঘুমটা দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টা করছে, কেমন যেন তার মায়ের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করছে। এটা দেখে সবাই কিছুটা অবাক হলো। সাবিনা বেগম মাইশার কাছে এগিয়ে এসে এ কি মাইশা, তুমি এভাবে ঘুমটা দিয়ে রেখেছো কেন? মঞ্জিলা বেগম কিছুটা হাসার চেষ্টা করে বলল, আমার মাইশা মনে হয় লজ্জা পাচ্ছে এইভাবে অন্য ছেলের সামনে আসতে। সাবিনা বেগম, আরে ও অন্য কেউ না, ও তো এইবারই ছোট ছেলে, আঞ্জুমার ছেলে ও। মাইশা আসো, পরিচয় করিয়ে দিই তোমার দেওরের সাথে। কথাটি বলে উনি মাইশাকে উঠে দাঁড় করিয়ে ওর ঘোমটাটা সরিয়ে দিল। আয়ান হাসি মুখে বলল, আরে ভাবি, আপনি লজ্জা তুমি? নিজের পুরো কথা শেষ না করেই তুমি বলে চিৎকার করে উঠল আয়ান। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাসি মুখে মুখটা চুপসে গেল ওর। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আয়ান হাসি মুখে বলল, আরে ভাবি, আপনি লজ্জা তুমি? নিজের পুরো কথা শেষ না করে তুমি বলে চিৎকার করে উঠল আয়ান। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাসি হাসি মুখটা চুপসে গেল ওর। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। হবু ভাবির জায়গায় যে নিজের 3 বছরের ভালোবাসা মাইশাকে দেখবে, কখনো কল্পনাও করেনি আয়ান। তবুও পুরো থমকে গেছে ও। আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মিসেস সাবিনা বেগম অবাক করে জিজ্ঞেস করলেন, আয়ান বেটা, তুমি মাইশাকে আগে থেকে চিনো? কিন্তু কিভাবে?
তুমি তো আজ অনেক বছর ধরে লন্ডনে ছিলে পড়াশোনার জন্য। বাড়ির সবাইও ভীষণ অবাক হয়েছে আয়ান মাসাকে আগে থেকে চেনে এটা বুঝতে পেরে। আয়ান তখন যেন এই দুনিয়ায় নেই। মাসা তাড়াতাড়ি উত্তর দিল, আমার বন্ধু, মানে আমরা আসলে একে অপরকে অনেক আগে থেকে চিনি। ফেসবুকে পরিচয় হয়েছিল, তখন থেকে আমরা টুকটাক বন্ধু হিসাবে কথা বলি। তবে আয়ান, তোমাকে এখানে দেখে আমিও ভীষণ অবাক হয়েছি তোমার মতো। তুমি যে এই বাড়ির ছেলে তা আমি জানতামই না। মাসার শেষের কথা শুনলো আয়ানকে উদ্দেশ্য করে বলল। আয়ান শুধু অবাক হয়ে মাসার কথাগুলো শুনল। কী হচ্ছে ওর সাথে, ও যেন নিজেই বুঝতে পারছে না। মিসেস সাবিনা বেগম, ওহ আচ্ছা তাই বলো। তাই ভাবছি যে ও তো এত বছর দেশে ছিল না, কিন্তু তোমাকে কিভাবে চেনে এখন বুঝলাম। যাও, তোমরা তো এখন অনেক ভালো ভালো মাইশা, তুমি আমাদের বাড়িতে একটা বন্ধুও পেয়ে গেলে। মাসা নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মম, তুমি একদম ঠিক বলেছ। আমি তো আশাই করিনি যে এইভাবে আয়ানকে এখানে দেখতে পাবো। আয়ান তখনও বিস্মিত নজরে দেখিয়ে চলছে মাইশাকে, যেন ওই মাইশা ওর বড্ড অচেনা। হঠাৎ কেউ একজন ছুটে এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আয়ানকে। হেই বুড়ো, তুই কোথায় আসলি? আমি তো পুরোই অবাক হয়েছি তোকে দেখে। এটা আবির ছাড়া কেউ না। আবিরই জড়িয়ে ধরেছে আয়ানকে, আর কথাগুলো আবিরই বলল। আবির আয়ানকে ছেড়ে দিয়ে বলল, কেমন আছিস তুই? আর হঠাৎ এইভাবে কোথা থেকে আসলি? আয়ান স্বাভাবিক গলাতেই উত্তর দিল, ভালো আছি বড়। ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজের জন্য যে এত বড় একটা সারপ্রাইজ বাড়িতে অপেক্ষা করছে কল্পনাও করিনি। আয়ানের শেষের কথাটা মায়েশার দিকে তাকিয়ে বলল, তারপর আঞ্জুমা বেগম উদ্দেশ্যে বলল, আম্মু, আমি রুমে গেলাম, লাগেজগুলো পাঠিয়ে দিও, ভীষণ ক্লান্ত লাগছে, আবার পরে কথা হবে সবার সাথে। কথাগুলো ভীষণ গম্ভীর গলায় বলে, আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আয়ান। সবাই ভীষণ অবাক হলো আয়ানকে হঠাৎ করে পাল্টে যেতে দেখে। ও ভীষণ হাসি খুশি প্রেমাবন্ত একটা ছেলে, কিন্তু মাইশাকে দেখার পরপরই চুপসে গেল ও। আমি তো অবাকই হয়ে বলল, কী হলো ব্যাপারটা? হাসি খুশি ছেলেটা লন্ডনে গিয়ে এমন গোমরামুখ হয়ে গেল কিভাবে? সামিরা, আরে ভাইয়া তো এইরকমই আছে, এসে থেকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ মাইশা আপুকে দেখে পরিচয় হওয়ার পর থেকে এমন মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। আমি দাঁত কেলে বলো, বুঝলি শামুক, তাহলে আমার মনে হয় আয়ানের হয়তো মাইশাকে বড় ভাবি হিসাবে পছন্দ হয়নি। এটা শুনে বেচারি মাইশার মুখটা চুপসে গেল। মিসেস সাবিনা বেগম বললেন, তোমরা একটু বেশি ভাবছো, ও এত দূর থেকে জার্নি করে এসেছে, তাই কিছুটা ক্লান্ত, একটু রেস্ট নিতে দাও, দেখবে ও আবার আগের মতোই হয়ে যাবে। আবির, আরে আন্টি, আপনি তো দেখছেন সিরিয়াস হয়ে যাচ্ছেন, আমি তো মজা করছিলাম। সাবিনা বেগম, বুঝেছি, তোমাদের মজা করা ছাড়া আর আছে কি? আঞ্জুমা, এখনও এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ছেলেটার জন্য খাবারের ব্যবস্থা কর। এতদিন পর ছেলেটা এলো, আর তুই এইভাবে দাঁড়িয়ে আছিস? আঞ্জুমা বেগম অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। ওনার ভীষণ খটকা লাগলো আয়নের মন হঠাৎ পরিবর্তন দেখে। সবই ঠিক ছিল, কিন্তু মাইশাকে দেখার পরই কেমন যেন চুপসে গেল। উনি ওনার ছেলেকে খুব ভালো করে চেনে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তার ছেলের হঠাৎ এমন করার পেছনে। অন্যমনস্ক হয়ে নিজের ছেলের বিষয়ে ভাবছিলেন উনি। সাবিনা বেগম কথা ধ্যান ভাঙল। আঞ্জুমা বেগম, ভাবি, যাচ্ছে বলে উনি চলে গেলেন আয়ানের জন্য খাবারের ব্যবস্থা করতে। এইদিকে আয়ান ওর রুমের সোফায় বসে আছে, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, এখনও পুরনের পোশাকটাও পাল্টায়নি। দুইজন এসে ওর লাগেজগুলো দিয়ে গেল, কিন্তু তাতে কোনো হেলদোল নেই। তুমি যে শাওরিয়া পরিবারের ছেলে, সেটা তো কোনোদিন আগে বলনি তো। একটা চেনা অথচ অচেনা রূপের মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়ান মুখ তুলে তাকালো দরজার দিকে, দেখলো মাইশা দাঁড়িয়ে আছে ওখানে। আয়ান গম্ভীর গলায় বলল, কেন, আগে জানলে আমার সাথে ব্রেকআপ করতে না বুঝি? যদিও ব্রেকআপ তুমি করেছো, আমি না। মাইশা মুচকি হাসি দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, জানলেও কিছু করার ছিল না, তবু ব্রেকআপ করতাম আমি, কারণ এত বড় সুযোগ কীভাবে হাতছাড়া করি বলো? তোমার থেকে তোমার বড় ভাইয়ের নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, পাওয়ার সব বেশি।
কথাগুলো বলতে বলতে সোফায় আয়নের পাশে এসে বসলো, গা ঘেঁষে। তারপর আয়নের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এমনকি তোমার থেকে ভীষণ হ্যান্ডসাম, দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এরপর ওর কানের কাছ থেকে মুখ সরিয়ে নিয়ে এসে স্বাভাবিক গলায় বলল, আর এমনিতেও আমি তোমার ভাইয়ের কাছে যাইনি, তোমার ভাই আমার কাছে এসে ধরা দিয়েছে। আমাকে নাকি তোমার ভাই অনেক বছর আগে থেকে ভালোবাসে, আমি ছোটোতে ওনার জান বাঁচিয়েছিলাম তাই। আর তোমার বড় আম্মু নিজে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে বড় ভাইয়ের বউ করার জন্য। আমার মা বাবাও রাজি, তাই ভাবলাম বিয়েটা করেই নেই। আয়ানের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। মাসের প্রতিটি কথাও হৃদয় পুড়িয়ে দিচ্ছে যেন। না, আর সহ্য করতে পারল না আয়ান। রাগে এক হাত দিয়ে সোফার এক পাশে বসে থাকা মাসার গলা চেপে ধরে সোফার সাথে ঠেসে লাগিয়ে দিল। মাসা ছটপট করতে শুরু করলো। দুই হাত দিয়ে আয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু না, পারল না। একটা স্বাস্থ্যবান পুরুষ মানুষের কাছে ওর চেষ্টা বৃথা। মাসার শ্বাস বন্ধ হয়ে আসছে, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। ধীরে ধীরে ওর চোখ লাল হয়ে গেল, চোখ থেকে পানি পড়তে শুরু করলো। আয়ান রাগে হিসিস করে বলছে, কেন করলি তুই আমার সাথে এমন? কি দেয়নি তোকে? হ্যাঁ, কি দেয়নি তোকে? আজ পর্যন্ত তোর একটা ইচ্ছে অপূর্ণ রাখিনি। বাপ ভাইয়ের দেওয়া আমার হাত খরচের টাকা দিয়ে তোর সব স্বপ্ন পূরণ করেছে। যখন যেইটা চেয়েছিস সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আর আজ আমার বড় ভাইয়ের টাকা দেওয়া দেখে আমাকে ছেড়ে আমার বড় ভাইকে পেছনে পড়েছিস? না, এটা আমি কখনোই হতে দেব না। তুই শুধু আমার, তুই শুধু আমারই। কিছুতেই তোকে আমি অন্য কারো হতে দেব না। কথাগুলো বলতে বলতে চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল আয়ানের। মাইশার এবার দম বন্ধ হয়ে আসছে দেখে ঝাটকা দিয়ে ছেড়ে দিল আয়ান। মাইশা সোফার হ্যান্ডেলের কাছে গিয়ে পড়ল, হাঁপাতে শুরু করেছে ও। আয়ান উঠে গিয়ে জগ থেকে এক গ্লাস পানি ঢেলে বাড়িয়ে দিল মাইশার দিকে। কিছুক্ষণ আগে একজন স্টাফ দিয়েছিল পানি আয়ানের রুমে। মাইশা পানিটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল, তারপর সোফায় নিজের শরীরটাকে টলে এলিয়ে দিল। আয়ান ধীরে সুস্থে সোফায় মাইশার পাশে গিয়ে বসলো। তারপর মাইশার মাথাটা নিজের কাঁধে নিয়ে এক হাত দিয়ে এক পাশ থেকে জড়িয়ে ধরলো। মাইশা নিজের শরীরে ভর ছেড়ে দিল আয়ানের উপর। বেচারি এখন বড় বড় শ্বাস নিচ্ছে। আর একটু যদি আয়ান ধরে থাকতো তাহলে নির্ঘাত ও এতক্ষণে পরে পাড়ি দিত। আয়ান, সরি, তোমাকে ইচ্ছে করে আঘাত করতে চাইনি, আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। দেখো, পাগলামি করো না, আমিও আমাদের বিজনেসে জয়েন করব। এই যে বাড়িটা দেখছো, এটাতে আমার অধিকার আছে, ঠিক যতটা বড় ভাইয়ের অধিকার আছে। তোমার কিছু বলতে হবে না, আমি বাড়ির সবার সাথে কথা বলবো, সবাই বুঝবে ব্যাপারটা। ভাইয়াও রাগ করবে না জানি। খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব তোমাকে। মাইশা, না, কিছুতেই না, কাউকে কিছু জানাবে না তুমি, কিচ্ছু জানাবে না তুমি। আমি চাই না তোমার হতে, আমার তো ওই আরমান শাহরিয়াকেই চাই। আয়নের আগে সেন্টার টেবিলে থাকা জগটা তুলে আছাড় মারল মেঝেতে। সাথে সাথে ভেঙে চুরমার হয়ে বিকট একটা আওয়াজ হলো, আর সেই আওয়াজে কেঁপে উঠল মাইশা। চিৎকার দিয়ে উঠল আয়ান। আয়ান, আরমান, 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 কি আছে ওই আরমানের মধ্যে? হ্যাঁ, কি আছে যে আরমানের মধ্যে যে আমাদের 3 বছরের সম্পর্ককে তুমি এইভাবে পায়ে করে ঠেলছো? কিছুতেই আমি এই বিয়ে হতে দেব না, কিছুতেই না। সবাইকে সব কিছু জানিয়ে দেব আমি। হ্যাঁ, সব কিছু জানিয়ে দেব। আশা মুচকি হেসে বলল, জানিয়ে দেবে? ঠিক আছে, জানিয়ে দাও। সবাইকে জানিয়ে দিলেও আমি তোমার হব না কিছুতেই। আর তুমি তোমার বড় ভাইয়ের কথা একবারও ভাববে না? তুমি আমাকে ভালোবেসেছো 3 বছর ধরে, আর তোমার ভাই আমাকে ভালোবেসেছে 10 বছর ধরে। শুনেছি পাগলের মতো খুঁজেছে আমাকে। তার এত বছরের অনুভূতির কথা ভাববে না? শুনেছি তোমার বড় ভাই নাকি তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার জন্য নিজের জানটাও দিয়ে দিতে পারে। আর তুমি, তুমি তার এত বছরের ভালোবাসা মানুষটিকে কেড়ে নিবে? তোমার ভাই মানতে পারবে তো এটা? ভাবো তো, এই 3 বছরের সম্পর্কে তোমার যদি এতটা কষ্ট হয়, তাহলে তোমার ভাই যে আমাকে 10 বছর ধরে ভালোবাসছে, তাহলে তার কতটা কষ্ট হচ্ছে। শুনলাম আমার জন্য নাকি মায়াকেও মানেনি বউ হিসাবে, তাকেও ডিভোর্স দিয়ে দিয়েছে। তাহলে এত কিছুর পরও পারবে তুমি তোমার ভাইয়ের সাথে বেইমানি করতে? মাইশার কথাগুলো শুনে আয়ানের রাগী মুখ ধীরে ধীরে অসহায় পরিণত হলো। মাইশা বুঝলো ওর কথাগুলো ঠিক জায়গায় গিয়ে লেগেছে। ও একটা বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। তারপর আবারও বলল, ঠিক আছে,
তুমি যদি চাও তোমার বড় ভাই কষ্ট পাক তাহলে জানিয়ে দিও সবাইকে, কিন্তু মাথায় রাখবে ঠিক এখন তুমি যতটা কষ্ট পাচ্ছ তার থেকেও হাজার গুণ কষ্ট তোমার ভাই পাবে। ঠিক এখন যতটা ভেঙে চুরমার হচ্ছ তুমি তার থেকে বেশি তোমার ভাইকে ভেঙে চুরমার হয়ে যাবে। কথাগুলো বলে এক নজরে আরমানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল মাইশা। ও খুব ভালো করে চেনে আয়ানকে, ওর কথাগুলো ঠিকই কাজে দেবে। এদিকে আয়ান অসহায় চোখে তাকিয়ে থাকলো মেজের দিকে। হ্যাঁ, ঠিকই বলেছে মাইশা, আরমান সে 10 বছর ধরে ভালোবাসে তার মায়াবতীকে। আর এটা এই বাড়ির সবাই জানে, অনেক পাগলামি করেছে ও সেই মেয়ের জন্য। আর আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই মেয়ে হচ্ছে মাইশা, যার সাথে আয়ানের 3 বছরের সম্পর্ক। হ্যাঁ, ফেসবুকে পরিচয় ওদের, একে অপরের পোস্টে লাইক, কমেন্টে রিপ্লাই, এরপর টুকটাক মেসেজে কথা বলা। তারপর শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে ভালোবাসা। আর আজ আজ সেই 3 বছরের ভালোবাসা হেরে গেল ওর ভাইয়ের 10 বছরের ভালোবাসার কাছে। হ্যাঁ, জেদের বসে প্রথমে সবাইকে জানিয়ে জানিয়ে মাইশাকে বিয়ে করবে বললেও ও এখন স্পষ্ট বুঝতে পারছে এটা সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। ও এত বড় বিশ্বাসঘাতকতা কিছুতেই করতে পারবে না, ওর ভাইয়ের সাথে। ও নিজের চোখে দেখেছে সেই মেয়ের জন্য ভাইকে ছটফট করতে। অনেক জায়গায় পাগলের মতো খুঁজে বেরিয়েছে মেয়েটাকে। না, এটা ও কিছুতেই পারবে না, ওর বড় ভাইকে কিছুতেই কষ্ট দিতে পারবে না ও। কারো পায়ের আওয়াজে মুখ তুলে তাকালো আয়ান, দেখলো ওর আম্মু এসেছে রুমে, হাতে খাবারের প্লেট। আয়ান তাড়াতাড়ি ওর চোখের পানিগুলো 2 হাত দিয়ে মুছে নিল। হ্যাঁ, এতক্ষণ কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখ থেকে পানি পড়ছিল ওর। সবাই বলে ছেলেদের কান্না করা মানায় না, কিন্তু কেউ ভাবে না যখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, সেটা তো ছেলে হোক বা মেয়ে, রক্ত তো একই রকমের ঝরে। পুরুষ বলে কি তার কষ্টের কোনো শব্দ হবে না? আয়ান মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে আম্মু, এসো এসো বসো, আজ আমি তোমার হাতে খাবো, কতদিন খাইনি তোমার হাতে। আঞ্জুমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার থালাটা সোফার সামনে রাখে, তারপর আয়নের পাশে বসলো। তারপর ছেলেকে টেনে নিজের কোলে মাথা দিয়ে শুয়ে দিলেন। তারপর মাথায় আদুরে স্পর্শে হাত বুলিয়ে দিতে শুরু করলেন। আয়ান নিজেও গর্ভধারিণী মায়ের ছেনো পেয়ে আরও ভেঙে পড়ল যেন। আবারও চোখ থেকে বেরিয়ে এলো অবাধ্য নোনা জল, আর সেগুলো লুকাতে মায়ের কোলে মুখ গুজল আরমান। আয়ান, আঞ্জুমা বেগম, ভালোবাসিস মাইশাকে তাই তো? আয়ান তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে বসলো। তারপর মুখে হাসি আনার চেষ্টা করে বলল, কী সব বলছো আম্মু? তোমাদের সবাইকে এতদিন পরে দেখি ইমোশনাল হয়ে পড়েছি, আর মাইশা আমার ভালো বন্ধু হয়। আঞ্জুমা বেগম ছিন্নমাখা কণ্ঠে বলে উঠল, আমি তোর আম্মু আয়ান, 10 মাস গর্ভে ধারণ করেছি তোকে। সবাই চোখে ফাঁকি দিয়ে পারলেও নিজের মায়ের চোখকে ফাঁকি দিতে পারবি না। আঞ্জুমা বেগমের এমন কথায় আয়ান যেন নিজেকে ধরে রাখতে পারল না, আরও ভেঙে পড়ল ও। আবারও মায়ের কোলে শুয়ে পড়ে কোমর জড়িয়ে ধরে কোলে মুখ গুজে হু হু করে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, ভীষণ ভালোবাসি আম্মু, ভীষণ ভালোবাসি, ওকে ছাড়াও বাঁচতে পারবো না আমি। আঞ্জুমা বেগম কিছুক্ষণ কাঁদতে দিলেন ছেলেকে। ছেলের কষ্ট দেখে নিজের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল আঞ্জুমা বেগমের। ছেনো ভরা স্পর্শে হাত বুলিয়ে দিতে চাইলেন ছেলের মাথায়। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা হতে পারে না আম্মু, মাইশার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আরমানের। আর সবাই জানে মাইশাকে সেই 10 বছর থেকে ভালোবাসে। আর তোর জন্য আমি একটা খাঁটি মেয়ে ঠিক করে রেখেছি, তাকে তোর আব্বুরও খুব পছন্দ। আর আমি জানি সেই মেয়েকে তোর পছন্দ হবে। আর সত্যি বলতে মাইশা মেয়েটা আমার একদম পছন্দ না, তাই চেষ্টা কর মাইশাকে। কথাটি শেষ করলো না আঞ্জুমা বেগম, দরজার দিক থেকে চোখ পড়তেই থেমে গেলেন উনি। দরজার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আরমান। আয়ান নিজের কান্না থামিয়ে দিয়ে তার আম্মুর কথা শুনছিল, কিন্তু হঠাৎ ওর আম্মুকে থেমে যেতে দেখে মুখ তুলে তাকালো। দেখলো ওর আম্মু ঘাবড়ানোর চেহারা নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আয়ান ঘুরে তাকালো দরজার দিকে, আরমানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে নিজেও চমকে উঠে বসলো। তাড়াতাড়ি 2 হাত দিয়ে চোখের পানি মুছে নিল ও।
আয়ান ছোপা ছেড়ে উঠে তাড়াতাড়ি আরমানকে জড়িয়ে ধরল। আয়ান, কেমন আছো ভাইয়া? আরমান তখনও শান্ত, নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আয়ানের জড়িয়ে ধরার শর্তেও আরমান ধরেনি। এতে আয়ান একটু ভয় পেয়ে ভিতরে ভিতরে আরমান শান্ত ভঙ্গিতে ছাড়িয়ে নিল আয়ানকে। তারপরও চোখে চোখ রেখে গম্ভীর গলায় প্রশ্ন করল, কি হয়েছে, কাঁদছিলি কেন তুই? আয়ান জোর করে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে ও কিছু না ভাইয়া, অনেক দিন পর তোমাদের সবাইকে দেখলাম তো, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি। আরমান গম্ভীর গলাতেই বলল, আয়ান, তুই কি তো জানিস মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না। আরমানের এই কথা শুনে আয়ান নিজের মাথা নিচু করে নেয়। মাথা নিচু রেখেই ও ধীরে ধীরে বলে, ভালোবাসি একজনকে, 3 বছরের সম্পর্ক, কিন্তু তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। এখন সেও এই বিয়েতে রাজি। আরমান কি সেই মেয়ে যে আয়ান শাওরিয়াকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে যায়? আয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমাকে ছেড়ে যাকে বেছে নিয়েছে তার টাকা পয়সা নাম যশ খ্যাতি সব আমার থেকে বেশি ভাইয়া, তাই আমাকে ছেড়েছে। আরমান, তার মানে সেই মেয়ে টাকা পয়সা নাম যশ খ্যাতি এগুলোকে ভালোবাসে, মানুষটাকে না? আয়ান, ভাইয়া, কিন্তু আমি ওই মেয়েটাকে ভালোবাসি, 3 বছরের সম্পর্ক আমাদের, তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। আরমান, ওই মেয়ের তোর হবে, কথা দিচ্ছে, তবে তোকে কষ্ট দেওয়ার জন্য তাকেও কষ্ট পেতে হবে। আয়ান আরমানের কথা চমকে উঠল, সেটা ওর মুখে স্পষ্ট ফুটে উঠল। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের মুখের দিকে। আয়ান কিছুটা আমতা আমতা করে বলল, না ভাইয়া, মানে এটা সম্ভব না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। এটা করলে যে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেও কষ্ট পাবে। তুমি এসব বাদ দাও ভাইয়া, আমি কিচ্ছু চাই না, যে যার মতো সুখে থাক। আরমান ভয়ঙ্কর গলায় বলল, আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি আমি, আর তুই ভাবলি কি করে যে সেই মেয়ে তোকে কষ্ট দিয়ে নিজে সুখী হবে? এটা আমি কখনোই হতে দেব না। আয়ান, কিন্তু ভাইয়া। আরমান, কোনো কিন্তু না, ফিরে এসো, অনেক দূর থেকে এসেছিস, খাওয়া দাওয়া করেন, আর তোর চোখে যেন আমি এক ফোঁটাও পানি না দেখে। কথাগুলো বলে আরমান আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। আয়ান অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো বড় ভাইয়ের চলে যাওয়ার দিকে। পরের দিন বিকেলে আজ বাড়ির পুরুষরা সব বাড়িতেই আছে। আয়ান এতদিন পর বাড়ি আসায় বাড়িতে যেন খুশির ঢল নেমেছে। সামনে এই বাড়ির বড় ছেলের বিয়ে, সামনে শুক্রবার আরমান আর মাসের বিয়ে। বিয়ে বলতে বড় কোনো অনুষ্ঠান করা হবে না, শুধু কাছের আত্মীয়দের নিয়ে ছোট করে একটা অনুষ্ঠান করা হবে। কারণ এখন শুধু রেজিস্ট্রারি ম্যারেজ হয়ে থাকবে, পরে অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়ে সারা হবে। দেশের এত বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা, তাই সব কিছুই সম্ভব না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরমানের মত নিয়ে। বিকেলে বাড়ির বাইরে বাগানে গজবতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে। গজব হলো একটা ছাউনিযুক্ত কাঠামো, যা সাধারণত বাগান, পার্ক বা খোলা জায়গায় দেখা যায়। গজেবোর উপর একটা ছাউনি থাকে যা রোদ বা বৃষ্টি থেকে রক্ষা করে, আর গজেবোর চারপাশে সাধারণত কোনো দেওয়াল থাকে না, এটি খোলা থাকে। শুধুমাত্র আরমান বাদে। আরমানও আজ বাড়িতে ছিল, দুপুরে খাওয়ার পর বেরিয়ে গেছে জরুরি মিটিংয়ের জন্য। বাড়ির সবাই কিছুটা অবাক আয়ানের আচরণে, কারণ আগে আয়ান ভীষণ হাসিখুশি একটা ছেলে ছিল, এখন কেমন যেন নির্জীব গম্ভীর টাইপের হয়ে গেছে। আগে আবির, সামিরা আর আয়ান মিলে বাড়িটাকে মাতিয়ে রাখত, কিন্তু আয়ান আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। এদিকে মায়া রান্নাঘরে সকলের জন্য সিঙ্গারা বানাচ্ছে। এখন রান্নাঘর পুরো ফাঁকা, কোনো কর্মচারী নেই এখন। এই সময় তারা রেস্ট নিতে ব্যস্ত। প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় মায়া কিছু না কিছু নাস্তা বানায়। আজ যেহেতু বিকেলে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছে, তাই ও ভাবলো আজকে নিজের হাতে সিঙ্গারা বানাবে। তাই মায়া কোমরে ওড়না পেঁচিয়ে নিজের কাজে লেগে গেছে। সিঙ্গারাতে ভরার জন্য আলুর পুর রেডি করা হয়ে গেছে, এখন আটা মাখাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওর আটা মাখা শেষ হয়। ভীষণ গরম পড়ছে এখন মায়াকে। ছোট ছোট চুলগুলো বারে বারে সামনে চলে আসায় ও আটা হাতে সরিয়ে দিয়েছে, আর তাই কপালেও কিছুটা শুকনো আটা লেগে গেছে, সেটাও ভালোই বুঝতে পারছে। তাই ভাবলো আগে একবার ফ্রেশ হয়ে আসুক, তারপর বাকি কাজ সারবে।
এই ভেবে মায়া রান্নাঘর থেকে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। আর এই ফাঁকে মাসা প্রবেশ করলো রান্নাঘরে। ও এতক্ষণ নজর রাখছিল মায়ার ওপর। মায়া বেরিয়ে যেতেই ও রান্নাঘরে ঢুকে গেল। তারপর মুখে একটা বাঁকা হাসি নিয়ে আলোর পুড়ে বাড়ির ঢাকনা সরালো। তারপর বাটিটা হাতে তুলে নাকের কাছে গন্ধ শুকে বলল, ভীষণ টেস্টি হতো মনে হচ্ছে, কিন্তু সেটা আর হলো না রে মায়া। আমি থাকতে সেটা কিভাবে হতে দেই? তুই আমার শ্বশুর বাড়িতে থেকে তাদের থেকে ভালো ভালো প্রশংসা শুনবি, আর আমি চুপচাপ তো দেখব? না, এটা তো হতে পারে না। কথাগুলো বলে একটা বাঁকা হাসি দিয়ে হাতে থাকা বাটিটা হাতে থেকে নামিয়ে রেখে লঙ্কা গুঁড়োর কৌটা হাতে নিয়ে প্রায় এক মুঠো হবে লঙ্কার গুঁড়ো তাতে দিয়ে দিল। এরপর আবার লঙ্কা গুঁড়ো কৌটা যেখানে ছিল সেখানে রেখে হাত দিয়ে আলুর পুরটা ভালোভাবে মেখে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। তারপর আবারও যেমন ছিল তেমন করে ঢাকনা দিয়ে ঢেকে বেসিনে হাত ধুয়ে মুখে বাঁকা হাসি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। এদিকে মায়া কিছুক্ষণ পর ফিরে এসে আবারও নিজের কাজ শুরু করলো। আলুর পুরটা দেখে কেমন জানি রঙটা অন্যরকম লাগলো, কিন্তু ও ভাবলো যে এতক্ষণই রেখে দেওয়ার জন্য হয়তো রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাই ও এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে চা বানাতে শুরু করলো। কিছুক্ষণ পর মায়ের সব কিছু রেডি করা হয়ে গেলে সিঙ্গারার সাথে গাঢ় দুধের চা বানিয়েছে। সব কিছু রেডি, এখন শুধু সবাইকে সার্ভ করার পালা। তখনই রান্নাঘরে মায়াশা উদয় হলো। মুখে হাসি নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর নাস্তা বানানো শেষ? মায়াও হাসি মুখে বলল, আপু, ঠিক আছে, সব রেডি। মায়াশা, আচ্ছা চল, আমি তোকে নিয়ে যেতে সাহায্য করছি। মায়া, আচ্ছা আপু চলো। বলেই মায়া সিঙ্গারার ট্রেটা মাসার হাতে ধরিয়ে দিল আর নিজের চায়ের ট্রেটা হাতে নিল। এরপর ওরা দুজন এগিয়ে গেল বাগানের দিকে। এদিকে সবাই বাগানের গজবতে রাখা চেয়ারে গোল করে বসে আড্ডা দিচ্ছিল। মায়া মাসের ট্রেগুলো ওখানে মাঝখানে থাকা টেবিলে রাখলো। মাইশা, এই নিন গরমা গরমা সিঙ্গারা। এগুলো মা বেগম, এগুলো তুই নিজের হাতে বানিয়েছিস তাই তো? আমি জানি আমার মেয়ে সিঙ্গারাটা দারুণ বানায়। ওর হাতের খাবার যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। মাসিকে পুরো কথা শেষ করতে না দিয়েই মাইশার মা নিজের মেয়ের গুণগান করতে শুরু করলো। মাইশা হতভম্ব হয়ে গেল। ওর মা ওটা কে করছে? ও যে একেবারে যাচ্ছে তাই ভাবে ফেঁসে যাবে। মাইশা তাড়াতাড়ি ওনাকে থামিয়ে দিয়ে বলতে চাইলো, আসলে মা, আমার আজকে সিঙ্গারাগুলো মায়া। মঞ্জিলা বেগম মেয়েকে একটু চোখ টিপ দিয়ে বলো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, মায়া তোকে সাহায্য করেছে এই কাজে। কিন্তু এগুলো তুই বানিয়েছিস আমি জানি, ঘেরান শুকে বুঝতে পেরেছি আমি। আহ, কি সুন্দর ঘেরান। মাইশা মনে মনে বলল, গেল রে গেল, এই মাটা না আমার ইজ্জতে 12টা বাজিয়ে ছাড়বে। সামিরা, না, মায়া আপু তো সাহায্য করেনি। একটু আগে আমি যখন আমার ফোন আনতে ঘরে গেলাম তখন দেখলাম মাইশা আপু একাই একাই আলু মাখছে। মায়া সামিরের মুখ থেকে মাসার আলু মাখছে কথাটা শুনে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। ভাবলো চাচি যখন চাইছে নিজের মেয়ে একটু প্রশংসা করতে চাইছে তখন করুক। মঞ্জিলা বেগম, বললাম না আমার মেয়ে খুব গুণী, ও খুব ভালো রান্না করে। সবাই বসে আছেন কেন? খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার মেয়েটা নিজের হাতে বানিয়েছে। মাসার ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। ও বুঝতে পারছে না কিভাবে ওর মাকে থামাবে। এখন নিজের ভীষণ কান্না পাচ্ছে মাইশার। কেন যে ও এমন একটা কাজ করতে গেল? এখন মনে হচ্ছে না করলে ভালো হতো। আবার স্বামীরা বলছে যে ওকে দেখেছে আলু মাখতে। এদিকে মায়াও কিছু বলছে না। এখন তো বুঝতেই পারছে না সিঙ্গারগুলো খাওয়ার থেকে সবাইকে কিভাবে বাঁচাইবে। রায়ান এতক্ষণে গম্ভীর গলায় বলে উঠল, 3 বছরের বন্ধুত্ব, আমার জানা মতে মাইশার রান্নার রও জানে না। মজিলা বেগম তাড়াতাড়ি হাসি মুখে বলে উঠলেন, আরে বাবা, তুমি জানবে কী করে? তুমি তো এতদিন সেই ছিলে না। সামিরা, এত কথা বললে খাবো কখন? আমি শুরু করছি খাওয়া। বলি সামিরা উঠে সিঙ্গারা নিতে চাইলো, কিন্তু ওর হাতে ধরে থামিয়ে দিল আবির। আর তার দাঁত দেখিয়ে বলল, সামিরা, তুমি জানো না বড়রা সব সময় আগে আগে বড়রা টেস্ট করে, তারপর আমরা করব। কথাটি বলে আবির সামিরাকে আবারও টেনে বসিয়ে দিল। ওর দুজন পাশাপাশি বসেছিল। সামিরা এতে প্রচণ্ড বিরক্ত হলো। ও বিরক্ত হয়ে কিছু বলবে,
তার আগে সামিরা চোখ দিয়ে ইশারা দিল। শয়তানরা শয়তানি ইশারায় ভালো বোঝে, তাই সামিরা শান্ত হয়ে গেল। এরপর আবার আবির নিজে ফোনটা ওপেন করে একটা ভিডিও চুপি চুপি সামিরাকে দেখালো, যা দেখে সামিরা প্রচণ্ড শকড হলো।